বন্ধুরা, তিলক তোমার মা বাবা আজও হা হা করে কান্না করছেন। ওনারা একই প্রশ্ন আজও করছেন যে আমার মেয়েকে কেন মারা হলো, আমার মেয়ের জন্য আমরা জাস্টিস চাই। তার জন্য ওনারা নতুনভাবে নতুন এক পথের অনুসরণ হয়েছেন। কিন্তু কি পথ, তাই না? চলুন আপনাদের সামনে সেই দৃশ্যটা দেখাবো, চলুন। আর তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য যে এবার সিবিআইকে পেঁচে ফেলতে অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল নতুনভাবে এক বড় পদক্ষেপ নিয়েছেন। বন্ধুরা, এবার কি পদক্ষেপ নিয়েছেন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো, চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো তিলক তোমার মা বাবা সত্যি কথাই বলে না, যার গেছে তারই তো সবচেয়ে বড় কষ্ট, বা তারই গেছে, তাই না? আজকে তিলক তোমার মা বাবা মানে যেই কথাগুলো বলছেন, ওনারা রীতিমতো কান্না করছেন আর কথাগুলো বলছেন যে আমার মেয়েকে কেন মারা হলো। আমার মেয়ে সেই হাসপাতালে যেখানে চান্স পাওয়ার জন্য আমার মেয়ে অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে সত্যি যদি আমি আরজিকর হাসপাতালে চান্স পেতাম, সত্যি যদি আমি আরজিকর হাসপাতালে ডিউটি করতে পেতাম, তাহলে ওই মেয়েটা যখন সত্যি সত্যি ওই হাসপাতালে চান্স পেল খুবই খুশি ছিল। তারপর মেয়েটার সমস্ত স্বপ্ন ওই হাসপাতালেই ধুয়ে মুছে কোথাও না কোথাও মানে ওই আরজিকরের যে মেঝে সেখানেই কোথাও না কোথাও হারিয়ে গেল, সত্যি হারিয়ে গেল। আজকে এক ডাক্তার, এক সুন্দর ভবিষ্যৎ, তাই না? মানে আমাদের সামনে এক সুন্দর ডাক্তার ওই আরজিকরের হাসপাতালে হারিয়ে গেল। ভাবুন তো বন্ধুরা, আরও নিত্য নতুন অনেক ডাক্তার সেই হাসপাতালে যাবে, তাহলে সত্যি কি মানে একটা সুন্দর ডাক্তার আমরা গিফট পাবো আগামীতে? কি হবে? যাই হোক, এই সম্পর্কে আপনাদের কাছে একটা ভিডিও ক্লিপিং শেয়ার করব, যেখানে আপনারা তিলক তোমার মা বাবার কথাগুলো শুনুন। তারপর আমি আসছি পুরো ডিটেলসে বলছি যে অভিজিৎ মণ্ডল কি করেছেন, এমনকি যে তিলক তোমার মা বাবা কি বলেছেন সেই সম্পর্কেও বলছি। আগে ভিডিও ক্লিপিংটা দেখুন। তার সাথে আমার মেয়েটা কি অপরাধ করলো যে তাকে এবং নৃশংসভাবে তার কাজের জায়গায়, সে তো সুরক্ষিত, হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি। আমি তো তাকে বলতাম হসপিটালের গেটে ঢুকে যাবি, আমাকে একটা ফোন করবি, আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো, এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো। হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে? ডাক্তাররা কেন তাকে এভাবে নির্মমভাবে, সেখানে কি ডাক্তার তৈরি হচ্ছে? আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত? এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি নিয়ম ঘটেছিল। এত যন্ত্রণা, এত দিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি, কি হলো তার সাথে? আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো? সে তো তার স্বপ্নের জায়গায় ছিল, ওখানে আর্জি করে চান্স পেয়ে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্নগুলো সফল হতে দিল না। কই দুষ্কৃতীরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো। শুধু আপনারা এই কজন বললে হবে না, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে। যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই। আমরা এখনই একটা কর্মসূচি ঘোষণা করে দিচ্ছি। 10 তারিখে আমি শুনেছি শাসক দলের এমপি এমএলএরা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাধিকার বিল। সেটা ভালো, আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখে বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে ধর্ণা দেব। ওরা রাষ্ট্রপতির কাছে যাবেন। আমরা 10ই ডিসেম্বর সব অঞ্চলে তৈরি মিলে 10টা থেকে রাজ্যপালের সামনে সিঁড়ি তুলে 9 তারিখের বিচার। 9 তারিখের পরের বিচার চাইছেন ওনারা অপরাজিতার বিলটা করেছেন, 9 তারিখের পরের বিচার চাইছে। তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে, আমরা তো ডিভিশন চাই, সমর্থন করেছি। কিন্তু 9 তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে হবে না। আমরা সেটা নিয়ে করবো, কারণ 5 দিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা করার করেছে। এবং পৃথিবীর মধ্যে অষ্টম আশ্চর্য, এই মামলায় সুপার জেলে আর থানা বস্তি জেলে লোকাল জিনিস পুলিশ স্টেশন, এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই। আমরা সবাই আছি আপনার সঙ্গে। এই প্রতিজ্ঞাকে বলো নসর ভাইয়ের সঙ্গে। বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব
আর আমার কোনো চিন্তা থাকবে না। সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কি হলো এরকম নৃশংস, এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি নিয়ম ঘটেছিল। এত যন্ত্রণা, এত তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার সাথে নিজেকেই কোশ্চেন করি, কি হলো তার সাথে, আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মম ভাবে মারা হলো। আপনারা আন্দোলনটা শুনুন, আদালত বিচার করবে ঠিক আছে, কিন্তু এই যে অন্যায়গুলো আমাদের সঙ্গে হয়েছে সেগুলো বিচার আমাদের জনগণের কাছ থেকে দিতে হবে, রাস্তা থেকে তুলতে হবে। রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চার্জশিটটাও দেখছি, আর সাপ্লিমেন্টারি চার্জশিট কি আছে সেটা যদি আমাদের ঠিক অনুভূত না হয় আমরাও বাধ্য আন্দোলন আমরা আমাদের কথা দিই। আমরা 10 তারিখে আমি শুনেছি শাসক দলের এমপি এমএলএরা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাধীরা দিন, সেটা ভালো, আমরা তো সাপোর্টও দিয়েছি, কিন্তু পরে 9 তারিখের পরে। আর আমরা 9 তারিখে বিচার চাওয়ার জন্য 10 তারিখে আমরা সারাদিন রাজ্যপালের দরজার সামনে। আপনারা ফুটেজটা দেখলেন বন্ধুরা, সেখানে তিলোত্তমার মা বাবা কি বলেছে। ওনারা একটাই কথা বলছেন যে আমার মেয়েকে কেন মারা হলো। আমি আজও অবধি বুঝতে পারছি না যে আমার মেয়ের সাথে এই ধরনের ঘটনা, নৃশংসভাবে মেয়েটাকে কেন হত্যা করা হলো। কি এমন ঘটনা আমার মেয়ে করেছিল, কি এমন আমার মেয়ে অন্যায় করেছিল যার জন্য মেয়েটির সাথে এত বড় একটা ঘটনা হলো, যেখানে মেয়েটার শেষে মেয়েটাকে হত্যা করতে গিয়ে মেয়েটার চোখ থেকে রক্ত পড়েছে। ভাবতে পারছেন কতটা নৃশংসভাবে মেয়েটার সাথে এরা ঘটনাটা ঘটিয়েছে, কতটা অমানবিক, কি বলবো, এরা মানুষ তো নয়, এদের মধ্যে মানবিকতা বলে কোনো কিছু নেই, এরা অমানবিক, তার চেয়েও বড় এরা হলো গিয়ে পোষ্য। এদের মধ্যে না কোনো মানুষের জন্য কষ্ট আছে, না কোনো মমতা আছে। এরা নৃশংসভাবে ছিঁড়ে খুঁড়ে একটা মেয়েকে খেয়েছে, তাই না? তিলোত্তমার বাবা বলছেন যে আমরা অপেক্ষা করছি, সেকেন্ড চার্জশিটের আমরা অপেক্ষা করছি, তারপর অবশ্যই আমরা জাস্টিস নেওয়ার জন্য প্রয়োজন পড়লে আমরা আন্দোলন করব, কারণ জাস্টিস নিতে গেলে একমাত্র পথ হলো আমরা প্রতিবাদ করব, আন্দোলন করেই কিন্তু আমাদেরকে জাস্টিসটা নিতে হবে। যাই হোক, এই আন্দোলনে অবশ্যই আমরা পাশে আছি, পাশে থাকব, যতদিন না তিলোত্তমার জাস্টিস হয়, তিলোত্তমার অপরাধীর শাস্তি পাওয়া যায়, শাস্তি দেই, ততদিন কিন্তু আমরা কেউ হার মানব না, তাই না? প্রত্যেকে একত্রিত হয়ে লড়াই করব, উই ডিমান্ড জাস্টিস। এবার আপনাদের কাছে আসি বন্ধুরা, যে অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, উনি আপনারা এটাও জানেন যে অভিজিৎ মণ্ডলকে কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছিলেন। কেন করেছিলেন? কারণ উনি প্রমাণ লোপাট করতে সাহায্য করেছিলেন, তার জন্য অভিজিৎ মণ্ডলকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু অভিজিৎ মণ্ডল এবার বিশাল বড় একটা পদক্ষেপ নিতে চলেছেন, তার জন্য কিন্তু সিবিআইয়ের বেশ হয়রানি হতে পারে। এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। হাইকোর্টের নির্দেশে তদন্ত, আরজিকর কাণ্ডে সিবিআইকে পেঁচে ফেলতে এবার বড় পদক্ষেপ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। প্রায় 2.5 মাস আগে তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এটা আমরা প্রত্যেকে জানি যে 2.5 মাস হয়ে গেছে এই টালা থানার প্রাক্তন ওসি বা সন্দীপ ঘোষকে কিন্তু সিবিআই গ্রেপ্তার করেছিল। এবার জামিনের আবেদন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন। চলতি সপ্তাহে টালা থানার প্রাক্তন ওসির জামিনের আবেদন শুনানির সম্ভাবনা রয়েছে। গত 9 আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে এক জুনিয়র ডাক্তার তিলোত্তমার দেহ উদ্ধার হয়। তিলোত্তমার নৃশংস পরিণতি প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা, যেখানে জুনিয়র ডাক্তাররা বহু আন্দোলন করেছেন, ওনারা এত আন্দোলন করেছেন, না খেয়ে দিয়ে যা আন্দোলন করেছেন, তার মাঝখানে অনেক কিছু আমরা আবার বুঝতেও পেরেছি, তাই না? যে ওই আন্দোলনে কিন্তু রাজনৈতিক সামিল ছিল। যাই হোক, তো সাধারণ মানুষ ঘটনার ওই আন্দোলনে কিন্তু সাধারণ মানুষও ছিল, জুনিয়র ডাক্তারদের পাশে কিন্তু সাধারণ মানুষও ছিলেন। ঘটনার 24 ঘন্টার মধ্যে এক সিভিক ভলেন্টিয়ার ধৃত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ
কিন্তু পুলিশ তদন্ত নিয়ে প্রশ্ন উঠে কলকাতা হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেই সিবিআই। একাধিকবার জিজ্ঞাসাবাদের পর গত 14 সেপ্টেম্বর তিলোত্তমা কাণ্ডে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিলেন সিবিআই। তিলোত্তমা কাণ্ডের সময় একজন আরজি করের অধ্যক্ষ ছিলেন, মানে সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ মানে প্রিন্সিপাল ছিলেন, এবং অন্যজন ছিলেন টালা থানার প্রাক্তন ওসি। সিবিআই জানায় প্রমাণ লোপাটের অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তারির পর প্রায় 2.5 মাস কেটে গেছে। এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি। জামিনের আবেদন জানালেন। কলকাতা হাইকোর্টে তার জামিনের আবেদন মঞ্জুর করে কিনা সেটা এবার দেখার। বিশেষজ্ঞরা বলছেন টালা থানার প্রাক্তন ওসি জামিন পেলে চাপ বাড়বে সিবিআইয়ের। কারণ আপনারা প্রত্যেকে জানেন বন্ধুরা যে এই যে সন্দীপ ঘোষ সাথে কিন্তু টালা থানার যে ওসি মানে যিনি প্রাক্তন ওসি ছিলেন, ওনাদের কিন্তু ব্রেনটা বেশ প্রখর। কারণ বলে না যে কিছু ব্রেন মানে কিছু মানুষ থাকে তাদের ব্রেনটাকে না ভালো কাজে কম, খারাপ কাজে কিন্তু বেশি লাগায়। যদি ওই ব্রেনগুলোকে যদি ভালো কাজে লাগানো হতো না, তাহলে নিশ্চয়ই ফল কিছু ভালো বেরোতো। কিন্তু ওই যে খারাপ কাজে লাগাচ্ছে বলে ফলগুলো পরে ভুগন্তি হচ্ছে। হ্যাঁ, প্রথমে তো হয়তো ভাবছে খুবই লাভ হলো। কারণ এই যে সন্দীপ ঘোষ, তার বেতন থেকে মানে একটা প্রিন্সিপালের যত বেতন হয় মাসিক বেতন, তার সেই বেতন থেকেও তার স্যালারি থেকেও বেশি, কিন্তু বহুগুণ বেশি উনি কিন্তু টাকা ইনকাম করেছেন বলে তার 3-4 জায়গা বাড়ি, ফ্ল্যাট, তাই না, অনেক কিছু করেছেন। তার সাথে আমরা আরেকটা নিউজ পেয়েছিলাম, যেটা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, যে সন্দীপ ঘোষের আরও যে রিলেটিভ তাদেরও কিন্তু ব্যাংক ব্যালেন্স বা সমস্ত কিছু ইনকোয়ারি করেছিলেন। ঠিক আছে, তো যাই হোক, এই যে ইনকোয়ারি, এই যে সমস্তটা করেছেন কেন, নিশ্চয়ই সেখানে তদন্ত মানে করতে করতে কিছুটা রহস্য বেরিয়ে এসেছিলো বলেই না এত দূর গেছে। এই সন্দীপ ঘোষ তার যে স্যালারি সেটা থেকে যে বহুগুণ বেশি টাকা ইনকাম করেছেন, তাদের যে ব্রেন, এবার এই সব মানুষ যখন জেলে বসে এরা এত কিছু করতে পারে, মানে সন্দীপ ঘোষ জেলে আছে, অভিজিৎ মণ্ডল জেলে আছেন, ওনারা এখনও হেফাজতে, তারপরেও কিন্তু ওনারা ওখান থেকেও ওনারা ওনাদের মতো আছেন, কিন্তু এদিকে ওনাদের টিম নিজের মতো করে কাজ করছে। তাহলে ভাবুন, ঘরে বন্দি থেকে যদি এত দূর কাজ করতে পারে, তাহলে বাইরে যদি যখন বের হবে তাহলে কত কি করতে পারে। আর কি সিবিআইয়ের মানে হাতে ওরা আসবে? প্রমাণ এদিক থেকে ওদিক এমন কিছু করবে যেখানে মাত্র 5 দিনের মধ্যে এত প্রমাণ হেরাফেরি করেছে যে সিবিআইকে এতদিন সময় লেগে গেল সেই প্রমাণগুলোকে একাঠা করতে, প্রমাণগুলোকে এক জায়গায় করতে। তাহলে ভাবুন যে এই যে অভিজিৎ মণ্ডল যদি সত্যি সত্যি জামিন হয়ে যায়, জামিন হবে কি হবে না সেটা কিন্তু শিওর নেই, সেটার কোনো সিওরিটি নেই, কিন্তু যদি জামিন হয়ে যায় তাহলে বিশেষজ্ঞরা বলছেন, ওনারা অনুমান করছেন যে টালা থানা প্রাক্তন ওসি যদি জামিন পায় চাপ বাড়বে সিবিআইয়ের উপর। কারণ সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। সিবিআইয়ের চার্জশিট নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন জুনিয়র ডাক্তাররা। বুঝতে পারছেন বন্ধুরা যে এই তো চার্জশিট, কারণ চার্জশিটে যেটা আমরা দেখেছি বা যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়েও কিন্তু অনেকে বলছেন যে সন্দীপ ঘোষকে যখন হেফাজতে রাখা হয়েছে, সন্দীপ ঘোষ গ্রেপ্তার করা হয়েছে, তাহলে ওদের নামে কেন এই ধর্ষণ আর খুনের ব্যাপারে নাম আসছে না? কারণ সিবিআইকে প্রমাণ করতে হবে না। সিবিআই অনুমান করছেন যে এরা ষড়যন্ত্র করেছে, গভীর ষড়যন্ত্র, যেটা তিলোত্তমার মা বাবা বলছেন যে গভীর ষড়যন্ত্র আছে। কিন্তু এই ষড়যন্ত্রটার কোর্টে তো মুখে বললে হবে না, না, সেখানে প্রমাণ করতে হবে। আর প্রমাণ করার জন্য কিন্তু সেখানে প্রমাণ জমা দিতে হবে। সেই প্রমাণগুলো খুঁজতে ভাবুন এতদিন সময় লাগছে। তাহলে এই যে চেষ্টা করছে জামিনের, সত্যি সত্যি জামিন হলে কি হতে পারে? তো আমার মনে হয় না জামিন হতে পারে, কারণ যেখানে সন্দীপ ঘোষ এর আগে চেষ্টা করেছে, তো সন্দীপ ঘোষে তো জামিন হয়েই নি। এবার
টালা থানার প্রাক্তন ওসি চেষ্টা করছেন, দেখা যাক কতদূর কী হয়, কারণ চেষ্টা তো অবশ্যই করবেন, চেষ্টা করুক, ঠিক আছে। জামিন হবে কি হবে না সেটা পরবর্তীতে দেখার। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। যা হবে সবটা আপনাদের সাথে শেয়ার করব।